ডিয়ার ভিউয়ার্স, আই হোপ অল অফ ইউ আর ভেরি গুড এন্ড হেলদি। আজকে আমি তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট টপিকস নিয়েছি সেটা হচ্ছে শতকরা। আর শতকরা থেকে আমি খুব কয়েকটা ভালো অঙ্ক, যেগুলি তোমাদের টেট পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, এই ধরনের কিছু অঙ্ক করাতে চলছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো যদি লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে একটি পরীক্ষায় নিশা 650 নম্বরের মধ্যে 312 নম্বর পেয়েছে। তো সে কত শতাংশ নম্বর পেয়েছে? খুবই একটা সহজ অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, পরীক্ষা হয়েছিল কত নম্বরের মধ্যে? 650 এর মধ্যে, আর পেয়েছে কত? 312। তাহলে আমরা এই লেখাটাকে আমরা কিভাবে লিখবো? আমরা যত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে সেই নম্বরটাকে লিখবো নিচে, 650 নম্বরটা নিচে লিখবো, তারপরে পেয়েছে কত? 312। তো যত পেয়েছে সেটাকে আমরা উপরে লিখব। এই হচ্ছে যে কথাটা এখানে লেখা আছে তার একটা গাণিতিক রূপ। অর্থাৎ 650 নম্বরের মধ্যে পেয়েছে 312। যেমনটা আমরা কি করি, 100 এর মধ্যে যদি কেউ 55 পায় আমরা কিভাবে লিখি? পরীক্ষা হয়েছে কতর মধ্যে? 100 এর মধ্যে, তাহলে নিচে লিখবো 100, উপরে কত হবে? যত পেয়েছে। মনে করো 55 পেয়েছে, তাহলে এটা হচ্ছে তার 100 এর মধ্যে যদি কেউ 55, সেটাকে প্রকাশ করতে গেলে ভগ্নাংশে এভাবে আমরা লিখব। এবার সেম ভাবে আমরা এখানে লিখেছি 650 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, পেয়েছে কত? 312। এর জন্য নিচে লিখেছি 650 আর উপরে লিখেছি কত? 312। এবার এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে বলেছে সে কত শতাংশ নম্বর পেয়েছে। সে যে 312 পেয়েছে 650 এর মধ্যে, সেটা পার্সেন্টেজে কত হবে? পার্সেন্টেজে নিতে হলে এটাকে 100 দিয়ে গুণ করে দেবে, বাইরে একটা পার্সেন্টেজ দিয়ে দেবে। এবার এখানে দেখো 0 0 কাটবে, তারপরে 5 দিয়ে যদি 65 কে কাটো 13 হবে, 5 দিয়ে যদি 10 কে কাটো 2 হবে, তারপরে 13 দিয়ে 312 কে যদি কাটো 24 হবে। এবার 24 আছে আর 2 আছে, নিচে কোনো সংখ্যা নেই, সুতরাং 24 * 2 48%। অর্থাৎ সে যত নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছে তার 48% কিন্তু নম্বর সে পরীক্ষায় পেয়েছে। এটা হচ্ছে প্রথম অঙ্কটার আনসার। কোশ্চেনটা হচ্ছে, যদি এরকম একটা এক্সপ্রেশন দেওয়া হবে তবে x এর মান কত? তো এক্সপ্রেশনটা দেখে আমরা প্রথমে, যেহেতু এখানে 160 এর আছে, এর মানে গুণ চিহ্ন দেবে, তারপর 30% মানে কি? 30% মানে 30/100 লিখবে, তারপরে নিচে দেখো x আছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 48। তো আমি আবারও বলছি, দেখো 160 লিখবো, ইনটু এর জায়গায় ইনটু হয়ে যাবে, তারপর 30% মানে 30/100, পার্সেন্টেজের জন্য নিচে 100 হয়েছে, তারপরে x লিখবে নিচে, ইজ ইকুয়াল টু 48। এবার আমরা এটাকে সিম্পলিফাই কিভাবে করব? এখানে দেখো একটা জিরো আমরা কাটবো, আবার সেম ভাবে একটা জিরো এখান থেকে একটা জিরো কেটে দেব, তাহলে দেখছো নিচে আর এখানে কিছু নেই, 1 আছে, তাহলে এখানে 16 আর 3 যদি গুণ করে দিই তাহলে হবে 48, উপরে নিচে থাকছে কত? x ইজ ইকুয়াল টু এখানে কত? 48। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি এখানে হয়ে যাবে 48x ইজ ইকুয়াল টু 48। সুতরাং x ইকুয়াল টু হবে উপরে 48 আর নিচেও কিন্তু 48 হয়ে যাবে, দ্যাট মিন্স x ইকুয়াল টু হয়ে যাবে 1। এটা হচ্ছে আমাদের x এর নির্ণয় মান। সুতরাং নির্ণয় x ইকুয়াল টু 1। পরবর্তী যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 875 টাকা খরচ করেন এবং তার আয়ের 12.5% সঞ্চয় করেন, তবে তার মাসিক আয় কত? তো প্রথমে এই অঙ্কটাকে করতে গেলে আমাদের মাসিক আয় কত সেটাকে আমরা ধরে নিতে হবে। আমরা ধরে নেব, ধরি মাসিক আয় ইজ ইকুয়াল টু কত? x টাকা। মান্থলি ইনকামটা হচ্ছে x টাকা। এবার প্রশ্ন হচ্ছে, সে তো খরচ করে 875 টাকা, তাহলে সঞ্চয় কত করে সেটা আমরা বের করতে পারবো। সুতরাং সঞ্চয় করেন
যে টাকা আয় করে তার থেকে সে খরচ করে কত টাকা সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে সঞ্চয়ের পরিমাণটা বের হয়ে যায়। তাহলে x মাইনাস 875 টাকা, x টাকা যে আয় তার থেকে আমি কত টাকা খরচ হয়েছে সেটাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে সঞ্চয়। এখানে আবার তার আয়ের 12.5% সঞ্চয় করেন। এখানে সঞ্চয় বাইর করার আরো একটা উপায় দিয়েছেন। তো এই হিসেবে আমরা সঞ্চয়কে আবার অন্যভাবে বার করতে পারি। আবার সঞ্চয় করেন ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট সঞ্চয় করেন? তার আয়ের 12.5%। তাহলে তার আয় ছিল x টাকা, তোমার x টাকা এর আমি একবারে গুণ চিহ্ন দিয়েছি, x টাকা এর 12.5%, 12.5%। এটাকে বের করো। যদি আমরা এখানে সিম্পলিফাই করি x ইনটু নিচে দেখো এখানে সমস্ত যদি ভাঙাও নিচে হবে 2 আর উপরে 12 দুগুণে 24, 24 এর সাথে 1 কিন্তু যোগ হয়ে যাবে, হবে 25। আর পার্সেন্টেজের জন্য নিচে আমরা 100 দিয়ে দেব, বাইরে আমরা টাকা লিখব। এরপর এখানে 25 দিয়ে আমরা যদি 100 কে কাটি তাহলে হবে 4। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিচে হচ্ছে 4 দুগুণে 8, উপরে পাচ্ছি কত x টাকা। তাহলে এটাও কিন্তু সঞ্চয়। আবার x মাইনাস 875 এটাও সঞ্চয়। তো যেহেতু সঞ্চয় বলা হয়েছে উভয়টাই সঞ্চয়, আমরা এই সঞ্চয় আর এই সঞ্চয় কিন্তু সেম হবে। তাহলে লিখবো সুতরাং x মাইনাস 875 এটা লিখলাম ইকুয়াল টু লিখবো x বাই 8। এবার আমরা কি করব? এবার এই যে রাশিটা, এই রাশিটার নিচে কিন্তু আমরা মনে মনে একটা 1 দিয়ে দিতে পারি। এবার আমরা কোণাকুণি যদি গুণ করি তাহলে কি হয় দেখি, আমরা 8 দিয়ে এই অংশটাকে গুণ করে দেব, তাহলে 8 এর সাথে x এর গুণ হয়ে হবে 8x মাইনাস, এবার 8 এর সাথে 875 যদি আমরা গুণ করি 7000 হবে, ইজ ইকুয়াল টু কি লিখবো? এবার x এর সাথে কার গুণ হবে? 1 এর গুণ হবে, কোণাগুণি গুণ, x থেকে x। তারপরে আমরা 8x, এই যে ডান দিকে x টা আছে এটাকে বাম দিকে নিয়ে আসব, হবে মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 7000 কে আমরা ওইদিকে নিয়ে যাব, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস 7000। এরপরে এই x থেকে যদি x কে মাইনাস করি হবে 7x ইকুয়াল টু ডান দিকে আছে 7000, বা x ইকুয়াল টু কত হবে? 7000 বাই 7। এখন 7 দিয়ে যদি 7000 কে আমরা কাটি কত হবে आंसर? 1000 হবে। অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেছি 1000 টাকা। তাহলে তবে তার মাসিক আয় কত বলা হয়েছিল? আমরা মাসিক আয় ধরে নিয়েছিলাম x টাকা, অর্থাৎ আমরা মাসিক আয় যেটা পেয়েছি সেটা হচ্ছে 1000 টাকা। সুতরাং নির্ণয় মাসিক আয় is equal to 1000 টাকা। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এক ব্যক্তির 3 মাসের আয় 4 মাসের খরচের সমান। মাসিক আয় 1000 টাকা, ব্যক্তিটির বার্ষিক সঞ্চয় কত? তো এই অঙ্কটাই দেখো, এই জায়গাটা প্রথম আমাদের বুঝে নিতে হবে যে এক ব্যক্তির 3 মাসে যত টাকা ইনকাম করেন সেই টাকা 4 মাসে খরচ করেন। অর্থাৎ আমি যদি 4 মাসে সে কত টাকা ইনকাম করে সেটা আগে লিখি, দেখো 4 মাসের আয় কত টাকা হবে? এক মাসের আয় তো হচ্ছে 1000 টাকা, তো 4 মাসের আয় কত হবে? 4000 টাকা হবে।
ঠিক আছে তো? 4 মাসের 4000 টাকা, যেহেতু প্রশ্নে লেখা আছে মাসিক আয় 1000 টাকা, তাহলে সে 4 মাসে আয় করেছে কত? 4000 টাকা। এবার 3 মাসের 4 মাসের খরচটা বের করে নি। 4 মাসের খরচ, 4 মাসে ইনকাম করে 4000 টাকা, তো 4 মাসে খরচ করে কত? প্রশ্নে লেখা আছে 3 মাসের আয় 4 মাসের খরচের সমান। তো আমি এখন কি বের করছি? 4 মাসের খরচ। তো 4 মাসের খরচ কত টাকা? 3 মাসের আয়ের সমান। তাহলে 4 মাসের খরচ সেটা হবে 3 মাসের আয়। তাহলে 3 মাসের আয় কত? এক মাসে যদি 1000 টাকা হয়, 3 মাসে হবে 3000 টাকা। লিখলাম 3000 টাকা। তাহলে আমরা যেটা পেয়েছি 4 মাসের আয় 4000 টাকা, 4 মাসের খরচ 3000 টাকা। তাহলে খরচ যদি 3000 টাকা হয় 4 মাসে, আর 4 মাসে আয় যদি 4000 টাকা হয়, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই 1000 টাকা পাবো। এই 1000 টাকাটা কি? এটা হচ্ছে আমার সঞ্চয়, 4 মাসের সঞ্চয়। তাহলে 4 মাসের সঞ্চয় করে 1000 টাকা। তো প্রশ্নে যেটা বলেছে ব্যক্তিটির বার্ষিক সঞ্চয় কত, তো 4 মাসে যদি 1000 টাকা সঞ্চয় করেন, তাহলে এক মাসে সঞ্চয় করেন 4 দিয়ে ভাগ হবে 1000 কে। তো এক মাসে যেটাই সঞ্চয় করেন, বার্ষিক সঞ্চয় মানে 12 মাসে সঞ্চয়, 12 মাসে সঞ্চয় হবে, 12 দিয়ে গুণ করে দেবে এটাকে। 12 দিয়ে গুণ করে দাও, দেখো কত হয়। 4 দিয়ে 12 কে কাটলে 3, তাহলে কত হচ্ছে? 3 আর 1000 যদি গুণ করি 3000 টাকা তার বার্ষিক সেভিংস বা সঞ্চয় হয়। নেক্সট অঙ্কটা রয়েছে, এক ব্যক্তি মাসিক আয়ের 18% সঞ্চয় করেন। সে যত টাকা ইনকাম করে তার 18% সঞ্চয় করেন। যদি সে 3780 টাকা মাসিক সঞ্চয় করেন, তবে তার মাসিক আয় কত? তো প্রথমে আমরা এই অঙ্কটা করার জন্য মাসিক আয়টা ধরে নেব। ধরি মাসিক আয়, is equal to x টাকা। তো বলা হয়েছে যে সঞ্চয় করেন 18%। তো 18% সঞ্চয় মানে কত টাকা সঞ্চয় করেন সেটা আমরা বের করব। সুতরাং সঞ্চয় কত টাকা? তার আয়ের 18%। তো আয় কত ধরেছি? x টাকা, অর্থাৎ x টাকার 18%। সেটাকে আমি শর্টকাটে যদি লিখি x into 18/100, x টাকা। তো x থেকে টাকা এর মানে গুণ চিহ্ন, তারপরে 18%। তো 18% মানে 18/100। এটাকে যদি সিম্পলিফাই করি হবে 18x, 18 আর x উপরে গুণ হবে, নিচে হবে 100। তাহলে হয়েছে কত? 18x/100 টাকা সঞ্চয় করেন। এখানে আবার যদি সে মাসিক 3780 টাকার মাসিক সঞ্চয় করেন, এই কথা লেখা আছে, অর্থাৎ সঞ্চয়টা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে 3780 টাকা। আবার আমরাও কিন্তু সঞ্চয় কত বের করেছি, তো দুইটাই কিন্তু সেম হবে। এই জন্য আমরা লিখতে পারবো ATQ। ATQ এর পুরো নাম হচ্ছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, বাংলায় আমরা প্রশ্ন অনুসারে বলি। তো ATQ ইকুয়াল টু লিখবো কি? আমরা যে বের করেছি 18x/100 অর্থাৎ সঞ্চয়, এই সঞ্চয় বইয়ের এই যে সঞ্চয় যে সংখ্যাটা দেওয়া আছে তার সমান হবে, এখানে 3780। এবার আমরা করব কি? দেখো 3780 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। এই 1 কে 18x এর সাথে আমরা গুণ করব, তাহলে আমরা পাবো 18x ইকুয়াল টু 100 এর সাথে আবার এটা যদি গুণ করি 3780, আরো দুটো শূন্য কিন্তু বেড়ে যাবে গুণ করলে। তারপরে x ইজ ইকুয়াল টু হবে 378, তিনটা শূন্য নিচে হবে 18। এবার আমরা 18 দিয়ে 3,78,000 কে আমরা যদি ভাগ করি কত পাই দেখি? 378,000, তাহলে 37 এর মধ্যে 18 নামটা দুবার পড়া যায়, 18 দুগুণা 36, বিয়োগ করলে নামছে 1, আর এখান থেকে একটা সংখ্যা নামবে 18 একে 18। তারপরে দেখো তিনটা শূন্য রয়েছে, তাহলে 18 আর শূন্য যদি একটা শূন্য নামবে, তাহলে 18 শূন্য গুণ করলে 0, তারপরে এখান থেকে এই শূন্যটা নামবে, এরপর আবার 18 শূন্য 0,
আবার এই লাস্ট যে শূন্যটা রয়েছে সেটা নামবে, আবার 18 সাথে শূন্য গুণ করলে শূন্য। অর্থাৎ আমরা অ্যান্সার যেটা পেয়েছি, অর্থাৎ তার মাসিক আয় হচ্ছে 21,000 টাকা। এক্স এর ভ্যালু 21,000 টাকা। সুতরাং নির্ণয় মাসিক আয় 21,000 টাকা। এরপরে কোশ্চেন নাম্বার 6, 1100 জন বালক এবং 900 জন বালিকা কোনো একটি পরীক্ষায় বসেছিল। বালকেরা 50% এবং বালিকারা 40% পাস করলে ফেলের শতকরা হার নির্ণয় করো। তো কতজন পরীক্ষায় বসেছিল সেটাকে আমরা আগে লিখে নেব। লিখব মোট পরীক্ষার্থী। কতজন হবে? 1100 জন বালক আর 900 জন বালিকা। এটা প্লাস করে দাও। ইকুয়াল টু কত হবে? 2000 জন। তাহলে মোট পরীক্ষার্থী আমরা পেয়ে গেছি 2000 জন। এবার বলছে বালকেরা 50% পাস করেছে। তো 50% পাস মানে কতজন পাস আমরা বের করব। বালক পাস করে বালক যতজন আছে তার 50% পাস করেছে। তো 1100 জন ছিল, 1100 জনের মধ্যে 50% পাস করেছে। দ্যাট মিন্স 1100 ইনটু দিয়ে 50% মানে 50/100 লিখব। এবার এটাকে আমরা সিম্পলিফাই যদি করি, এখান থেকে 1 শূন্য, এখান থেকে 1 শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কেটে দাও, তাহলে নিচে আর কিছু নেই, কিন্তু উপরে আছে 110 আর 5 গুণ করলে 550 জন। তাহলে বালক কজন পাস করেছে? 550 জন। এবার এখানে বলা আছে বালিকারা 40% পাস করেছে। তো 40% বালিকা মানে কতজন সেটা আমরা বের করব। বালিকা পাস করে, বালিকা ছিল 900 জন, এই 900 জনের 40%, দ্যাট মিন্স 40/100। সরল করলে আমরা পাচ্ছি এখান থেকে 1 শূন্য, এখান থেকে 1 শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, তো কত হচ্ছে? 90 সাথে 4 গুণ করলে 360 জন। তাহলে বালক পাস করে 550 জন, বালিকা পাস করে 360 জন। তো মোট পাস করে সেটা আমরা বের করব। মোট পাস করে 550 এর সাথে 360 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 0 0 0 হবে। 6 5 11 1, হাতে আছে 1, 5 আর 3 8, 8 এর সাথে 1 যোগ করে দিলে হবে 9। অর্থাৎ পাস করেছে 900 জন, 910 জন। তাহলে ফেল কয়জন করেছে? মোট ফেল করে টোটাল পরীক্ষার্থী ছিল 2000 জন। এই 2000 জন থেকে পাস করেছে কতজন? 910 জন। সেটা বিয়োগ দাও। বিয়োগ করলে কত হচ্ছে? 1090 জন, অর্থাৎ 1090 জন কিন্তু ফেল করেছে। তাহলে মোট ফেল করে 1090 জন, মোট পরীক্ষা দিয়েছে 2000 জন। এখন ফেলের শতকরা হার বের করব। সুতরাং ফেলের হার ইজ ইকুয়াল টু হবে, ফেলের হার যেহেতু বের করতে বলা হয়েছে, কতজন পরীক্ষার্থী সেটা লিখবো নিচে 2000 জন, উপরে লিখবো কয়জন ফেল করেছে 1090। তাহলে ফেলের হার বার করার জন্য আমি কয়জন পরীক্ষা দিয়েছে সেটাকে নিচে লিখবো এবং উপরে যতজন ফেল করেছে সেই সংখ্যাটাকে উপরে লিখবো। এটা হচ্ছে তার ভগ্নাংশ। এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি এবং বাইরে পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে শতকরায় ফেলের হার বেরিয়ে যাবে। তো সিম্পলিফাই করলে হচ্ছে কত? একটা 0,
একটা জিরো কেটে দাও, তারপর আবার আরেকটা জিরো কেটে দাও, সেম ভাবে একটা শূন্য এখান থেকে কেটে দাও। তাহলে আমরা যেটা পাচ্ছি উপরে হচ্ছে 109, নিচে হচ্ছে শুধু 2। আমরা ডিভাইড করে দেব 109 কে, 5 দুগুণে 10, তারপরে এখানে একটা 9 নামবে, 4 দুগুণা 8, 1 দশমিক দিয়ে একটা শূন্য দাও, তারপরে 5 দুগুণা 10। তাহলে দেখো ফেলের হার যেটা 52.5% হচ্ছে নির্ণয় ফেলের হার।